তাহলে স্টার্ট করা যাক। কঠিন পদার্থের প্রসারণ ও তরল পদার্থের প্রসারণ। অধিকাংশ পদার্থকে তাপ প্রয়োগ করা হলে অধিকাংশ পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের প্রসারণ হয়, কারণ সেগুলিও সে কঠিন পদার্থ থাক, তরল পদার্থ থাক বা গ্যাসীয় পদার্থ থাক, যে কোনো ধরনের পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণুর সমন্বয়ে গঠিত। তাই বাইরের থেকে তাপ দেওয়া হলে তাপ এক প্রকার শক্তি, তাই বাইরের থেকে শক্তি দেওয়া হলে তাদের যে কম্পনটা বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেই দূরত্বটাও বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ আমরা বাইরের থেকে দেখলে মনে হয় বস্তুটির প্রসারণ হচ্ছে। তো কোনো বস্তুর তাপ প্রয়োগে যে প্রসারণটা হয় সেই প্রসারণটাকে আমরা তাপীয় প্রসারণ বলি। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণটা তিন ধরনের হয়: রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় সেটা দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। ক্ষেত্রফল বরাবর যে প্রসারণটা হয় সেটা ক্ষেত্র প্রসারণ, এবং যেটা আয়তন বরাবর প্রসারণ হয় সেটা আয়তন প্রসারণ। কঠিনের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণ দেখা যায়। তরল বা গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণটা কিন্তু এক ধরনের হয়, সেটা হচ্ছে আয়তন প্রসারণ। কঠিন, তরল ও গ্যাসের যে প্রসারণগুলি আছে এদের প্রসারণের সীমা যদি বলা হয় তাহলে অ্যাকচুয়ালি গ্যাসের প্রসারণ সবচাইতে বেশি হবে, তরলের প্রসারণ তার চেয়ে কম হবে, এবং সবচেয়ে কম হবে কঠিন পদার্থের প্রসারণ। ঠিক আছে। এবং কঠিন পদার্থে যে তিনটি প্রসারণ রয়েছে এই তিনটি প্রসারণের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ। কঠিনের ক্ষেত্র প্রসারণের তুলনায় বেশি। কঠিনের আয়তন প্রসারণ কঠিনের ক্ষেত্র প্রসারণের তুলনায় বেশি, আবার কঠিনের ক্ষেত্র প্রসারণ কঠিনের দৈর্ঘ্য প্রসারণের তুলনায় বেশি। তখন আমরা বলতে পারি কঠিন পদার্থের ক্ষেত্রে যে প্রসারণটি সর্বনিম্ন সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। কঠিন পদার্থের ক্ষেত্রে যে প্রসারণটি সর্বোচ্চ সেটি হচ্ছে আয়তন প্রসারণ। ঠিক আছে। নেক্সট তো আমরা পড়ব দৈর্ঘ্য প্রসারণ। এই যে ছবিতে দেখানো হয়েছে একটা বস্তুর দণ্ড রয়েছে যার দৈর্ঘ্য L0, প্রাথমিক দৈর্ঘ্য L0, টেম্পারেচার T0 ডিগ্রি সেলসিয়াস। যদি টেম্পারেচার বৃদ্ধি করে T1 করে করা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটির দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L1 হয়েছে। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত হয়েছে? L1 মাইনাস L0। তো এই দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্যের পরিবর্তন সেটাকে ডেল্টা এল দ্বারা লিখতে পারি, ডিএল দ্বারাও লেখা যাবে। সেটা অ্যাকচুয়ালি কী হবে? L1 মাইনাস L0। ঠিক তেমনি উষ্ণতার কতটা পরিবর্তন করা হয়েছে? T0 ছিল প্রাথমিক উষ্ণতা, বর্তমান উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পরিবর্তনটাকে আমি লিখব ডেল্টা টি বা ডিটি, যেটা T1 মাইনাস T0 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষা করে দেখা গেছে এই যে প্রসারণটা, দৈর্ঘ্যের প্রসারণ বা ক্ষেত্রের প্রসারণ হোক বা আয়তনের প্রসারণ, পরীক্ষা করে দেখা গেছে কোনো ধরনের প্রসারণ তার প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাই আমাদের এই ক্ষেত্রে যে প্রসারণটা আছে সেটা দৈর্ঘ্যের প্রসারণ। তাই দৈর্ঘ্যের প্রসারণটা ডেল্টা এল তার প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং দৈর্ঘ্যের প্রসারণটা উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, কতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তাই দুটো ইকুয়েশনকে যদি একসঙ্গে লেখা যায় তাহলে আমি লিখতে পারি ডেল্টা এল প্রপোর্শনাল টু L0 ডেল্টা টি। প্রপোর্শনালের জায়গায় যদি ইকুয়াল দেওয়া হয় তো একটা কনস্ট্যান্ট লাগবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে আলফা। আলফাটা কী বলা হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। ডেল্টা এল মানে কি? ডেল্টা এল মানে হচ্ছে L1 মাইনাস L0। তাহলে L1 মাইনাস L0 সমান আলফা ইন্টু ডেল্টা নট, L0 ইন্টু T1 মাইনাস T0। যদি এই L0টা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস L0 হবে। তারপর পুরো সমীকরণটা থেকে L0 কমন নেব, যদি যায় ওই পাশে প্লাস L0, এবং L0 কমন নেব তাহলে এর জায়গায় 1 পড়ে রইবে, আর এখানে L0টা থাকবে না। তাহলে আলটিমেট ইকুয়েশনটা হয়ে যাবে এটা। অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুটি যেটা দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে এটা। ইকুয়েশনটা খুব জরুরি। আগে আসি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা সমান কী হবে? ইকুয়েশন থেকে যদি বার করা হয় আলফা সমান
এই এল নট আর ডেল্টা টি নিচে চলে যাবে, ডেল্টা এল বাই এল নট ইন্টু ডেল্টা টি। এরপর এই নিচের এল নটটাকে 1/L0, ডেল্টা এলটাকে আমি লিখতে পারি ডিএল, আর ডেল্টা টিটাকে আমি লিখতে পারি ডিটি। বোঝা গেছে? তো এর একক কী হবে? এর একক মানে দৈর্ঘ্য পরিবর্তনের একক। দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? সেন্টিমিটারে। প্রাথমিক দৈর্ঘ্যের একক ওটাও সেন্টিমিটারে হবে। ডেল্টা টি ডিগ্রি সেলসিয়াস, তার মানে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? ডেল্টা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ঠিক আছে। পরীক্ষায় প্রমাণ করতে বলে যে প্রমাণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কের এককটি হচ্ছে 1 উষ্ণতার একক। তো তোমাকে আলটিমেটলি পুরো প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে, যেটা আমি লিখেছি এগুলোর মধ্য দিয়ে যেতে হবে, আর লাস্টে এইখান অবধি এসে পরে অ্যান্সারটা শেষ করতে হবে। পরীক্ষায় পড়ে অনেক সময় যে প্রমাণ করো প্রসারণ গুণাঙ্কের একক, সেটা দৈর্ঘ্য প্রসারণ হোক বা ক্ষেত্র প্রসারণ হোক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক, এর একক সমান 1 উষ্ণতার একক। তাহলে কঠিন পদার্থের প্রসারণ হয়ে গেছে। নেক্সট আমরা স্টার্ট করব ক্ষেত্র প্রসারণ। সিমিলারলি একটা ক্ষেত্রফল নেওয়া হয়েছে, একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে, যার প্রাথমিক ক্ষেত্রফল S0, প্রাথমিক উষ্ণতা T0 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা বৃদ্ধি করে T1 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। এখন ক্ষেত্রফল হয়েছে S1। তাহলে আমাকে বার করতে হবে যে এখনকার ক্ষেত্রফলটা কত। দেখাচ্ছি। তাহলে সেম আগের মতো ক্ষেত্রের কত প্রসারণ হয়েছে? S1 - S0, ওটাকে ডেল্টা এস ডিএসও লিখতে পারি, সমান S1 - S0। উষ্ণতার কত পরিবর্তন করা হয়েছে? T1 - T0, যেটাকে আমি ডিটি বা ডেল্টা টি লিখতে পারি। এক্সপেরিমেন্টালি প্রুভ কি দেখা গেছে? পরিবর্তন প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক। যে কোনো ধরনের পরিবর্তন তার প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক, এবং পরিবর্তন উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। দুটো ইকুয়েশনকে যদি একসঙ্গে করা হয় তাহলে দেখতে এরকম হবে। প্রপোর্শনালের জায়গায় যদি ইকুয়াল দেওয়া হয় একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে বলা হবে বিটা, বিটাটাকে আমরা কী বলবো? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে। ডেল্টা এস মানে কি? ডেল্টা এস মানে S1 - S0। তাহলে এই S0টা আবার ওই পাশে যাবে, প্লাস S0। তাহলে S1 সমান S0 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T1 - T0। এটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুটির ক্ষেত্রফল কত। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি এখান থেকে বিটা বার করে নেওয়া হয়, বিটা সমান কী হবে? এই পুরো পার্টটা ওর তলায় যাবে, তাই গিয়েছে ডেল্টা এস বাই S0 ইন্টু ডেল্টা টি। এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি ডেল্টা এসকে ডিএস আর ডেল্টা টিকে ডিটি। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে ক্ষেত্র প্রসারণের একক সেমি স্কোয়ার, প্রাথমিক ক্ষেত্রের একক সেমি স্কোয়ার, ডেল্টা টি মানে উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেলসিয়াস, কেটে যাবে তো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আগেন এখানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ক্ষেত্র প্রমাণ করো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে 1 উষ্ণতার একক। হয়ে যাবে। অনুরূপে দৈর্ঘ্য প্রসারণ হলো, ক্ষেত্র প্রসারণ হলো, এরপর আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ ক্ষেত্রে একটা ঘনক কনসিডার করেছি যার প্রাথমিক আয়তন V0, প্রাথমিক উষ্ণতা T0 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার যদি ইনক্রিজ করে দেওয়া হয় তাহলে এই ঘনকটিরই ভলিউম V1 হয়ে যাবে, অর্থাৎ আয়তন প্রসারণ হবে। আর T0 থেকে T1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে উষ্ণতার পরিবর্তন কত হয়েছে? ডেল্টা টি। তাহলে সিমিলারলি আগের মতো এটা প্রমাণ করা যেতে পারে। তো এটা তোমরা প্রমাণ করবে এইভাবে, যেভাবে লেখা হয়েছে সেভাবে তোমরা করবে। সেম এখান থেকে আমি গামা বার করতে পারি। তাহলে গামা সমান হবে কি? গামা সমান এই পুরো পার্টটা নিচে যাবে, অর্থাৎ ডেল্টা ভি বাই V0 ইন্টু ডেল্টা টি। এটাকে সিম্পলিফাই করে লেখা যেতে পারে 1/V0 ইন্টু ডিভি বাই ডিটি। আগেন ডিটিটা এখানে টাইম নয়, এখানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে এর একক কী হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, গামা এর একক আয়তন পরিবর্তনের একক, আয়তন পরিবর্তনের একক সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, প্রাথমিক আয়তনের একক মিটার কিউব, কেটে যাবে তাহলে পড়ে রইল 1 উষ্ণতার একক। এখন যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে ভলিউমটা রয়েছে তার ভ্যালু কত হবে? সেম আগের মতো V1 সমান V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T1 - T0। তো এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ আই থিঙ্ক পড়েছো।
এইখান থেকে অ্যাকচুয়াল ক্লাসটা স্টার্ট হবে এরপর, যেটা হচ্ছে তোমাদের অ্যাডভান্সের জন্য। আলফা, বিটা এবং গামা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আলফা, বিটা, গামা এর মধ্যে সম্পর্কটি কি? দেখো, দুই ধরনের সম্পর্ক আছে। একটা হচ্ছে বীজগাণিতিক সম্পর্ক, একটা হচ্ছে তোমার কলন বিদ্যা মানে ডিফারেন্সিয়েশন মানে অন্তর্কলন ওর সাহায্যে। তো আমি অন্তর্কলনের সাহায্যে প্রমাণ করছি। যদি বুঝতে অসুবিধা হয় জানাবে, তাহলে আর একবার কোনো সময় বীজগাণিতিক যে প্রমাণটা রয়েছে সেটা করিয়ে দেবো। তো আমি ধরে নিয়েছি কোনো কঠিন পদার্থের প্রাথমিক উষ্ণতা, ধরে নেওয়া যাক কোনো একটা কঠিন পদার্থ আছে যার প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় ওর দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য L। ওই সময় ওর ক্ষেত্রফল কত? S সমান L²। এবং ওই সময় ওর আয়তন কত? V সমান L কিউব। ধরা যেতে পারে কোনো কঠিন পদার্থ আছে যার দৈর্ঘ্য L, যার ক্ষেত্রফল L² এবং যার আয়তন L কিউব। উষ্ণতা বৃদ্ধি করে T+dt করা হলো। উষ্ণতা আগে ছিল T, এখন T+dt করা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি কতটা করা হয়েছে? DT পরিমাণ। অর্থাৎ DT পরিমাণ বৃদ্ধি করা হলে দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে, কারণ কঠিন পদার্থ বটে। ক্ষেত্রফলেরও পরিবর্তন হবে এবং আয়তনেরও পরিবর্তন হবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? ধরে নিচ্ছি DL। ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হয়েছে? DS। এবং আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? DV। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা রয়েছে ওখান থেকে আমরা পাবো আলফা সমান 1/L প্রাথমিক, 1 প্রাথমিক ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন। মনে পড়ছে এই যে প্যাটার্নটা? এটা বিটার জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে আয়তনের জন্য দেবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কি হয়েছে? 1/V0 ইন্টু dV/dt। 1 প্রাথমিক আয়তন ইন্টু আয়তনের পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন। এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের জন্য। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের জন্য আলফা সমান কী হবে? 1 প্রাথমিক দৈর্ঘ্য L ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন DL ইন্টু উষ্ণতার পার্থক্য DT। তো সেম জিনিস এখানে লেখা হয়েছে, ওটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি, তাই তো? অনুরূপে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জন্য লিখতে পারি এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের জন্য লিখতে পারি। তাহলে এই যে এস মানে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? L²। তো এই জায়গায় L², এসের জায়গায় L²। এরপর এই L²কে টি এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি লিখতে পারি? 2L ইন্টু DL/dt। এইখানে L আর এই L² কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাবে 2 ইন্টু 1/L ইন্টু DL/dt। আর এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা কি? 1/L ইন্টু DL/dt। এই যে 1/L ইন্টু DL/dt মানে কি? আলফা, তাই না? তাহলে এর পরিবর্তে আলফা লিখতে পারি, আলফা। তাহলে এর পরিবর্তে আলফা লিখবো, তাহলে বিটা সমান 2α প্রমাণিত। অনুরূপে গামা সমান 1/V ইন্টু dV/dt। ভিটাকে L কিউ লেখা যেতে পারে, আর ভি এর জায়গায় L কিউ যদি লিখি তাহলে একে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে 3L² DL/dt, ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ। তাহলে এরপর L² L কিউ কেটে যাবে, তাহলে 3 ইন্টু 1/L ইন্টু DL/dt, 1/L ইন্টু DL/dt, 1/L ইন্টু DL/dt মানে কি? আলফা। তাহলে গামা সমান 3α। তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান আলফা ইজ টু বিটা মানে 2α, গামা মানে 3α। আলফা কেটে যাচ্ছে, তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1:2:3 প্রমাণিত। পরীক্ষায় পড়ে, আর নিউমেরিক্যাল তো থাকবেই থাকবে। নেক্সট তাহলে চলো স্টার্ট করা যাক। উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। ধরে নেওয়া যাক, তার আগে বলে দিই, উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্ব হোক বা তরল পদার্থের হোক বা গ্যাসের হোক, ঘনত্বের পরিবর্তন ওইভাবেই হবে। এরপর উষ্ণতার পরিবর্তনে আমি এখানে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন লিখেছি। যদি তরল পদার্থের ক্ষেত্রেও আসে তাই এভাবেই করবে,
কারণ যখন আমরা তরলের প্রসারণ পড়বো তখন আবার এই জিনিসটা রিপিটেড হবে। তো উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। মনে করা যাক কোনো একটা কঠিন পদার্থ আছে যার প্রাথমিক উষ্ণতা আছে T1 ডিগ্রি সেলসিয়াস, তখন ওর ভর রয়েছে m, তখন ওর আয়তন রয়েছে V1, তাহলে তখন ওর ঘনত্ব কত রইল? ভর বাই আয়তন, তার মানে ρ1 সমান m/v1। পরে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, T1 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই অবস্থায় ওর ভরটা কত হবে? ভর তো চেঞ্জ হওয়ার নয়, এই মহাবিশ্বে ভর যেখানে নিয়ে যাও ভর সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে প্রথমে যদি ভর ছিল তাহলে এখনও ভর এমই থাকবে। প্রথমে আয়তন V1 ছিল, এখন আয়তন কত হয়েছে? V2। তো আয়তন প্রসারণের যেটা আমরা ইকুয়েশন সেটা লিখতে পারি, V2 সমান কত হতে পারে? V1 × 1 + গামা × T2 - T1, যেখানে গামাটা কি? যেখানে গামাটি হচ্ছে ওই বস্তুটির আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখন বস্তুটির ঘনত্ব কত হবে? ρ2 হবে। ρ2 সমান কি হবে? ভর বাই আয়তন m/v2। আমি ρ2/ρ1 বার করতে চাইছি, তাহলে ρ2/ρ1 সমান m/v2/m/v1। m ক্যান্সেল আউট, v1/v2 হবে। v2-র মান কি? v2-র মান তো জানি আমরা, আয়তন প্রসারণ এটা হয়, ওই মানটা লিখেছি, v2 সমান v1 × 1 + গামা × T2 - T1। v1 ক্যান্সেল আউট, তাহলে হবে কি? ρ2/ρ1, ρ2/ρ1 সমান 1 + গামা × ΔT, 1 + গামা × এইটাকে ΔT ধরা হচ্ছে, অনেক বইয়ে ΔT ধরে, কোনো বইয়ে টি ধরে নেয়। যাই হোক, এইটা যদি উপরে উঠে যায় তাহলে টু দি পাওয়ার -1। বাইনোমিয়াল এক্সপানশন, বাইনোমিয়াল থিওরাম আমরা যদি প্রয়োগ করি তো তোমাদেরকে বলা হয়েছিল এটা অনেক ছোট ছোট পদে বিভক্ত হয়ে যাবে, তাই ওই ছোট ছোট ঘাতগুলিকে, যারা উচ্চ ঘাত তাদের ভ্যালুগুলো ছোট হবে, তাহলে ওই উচ্চ ঘাতের ছোট ভ্যালুগুলিকে আমরা নগণ্য করে আমরা লিখতে পারি, এই মাইনাসটা এখানে এসে যাবে, মানে ফার্স্ট টার্মটা নেব, তাহলে 1 - গামা ΔT। তাহলে ρ2 আমরা দেখতে পাচ্ছি, এখন যেটা ঘনত্ব হবে ρ2, সেটা পূর্বের ঘনত্ব যতটা ছিল তার তুলনায় এতটা পরিমাণ কমে যাচ্ছে, কমছে তো 1 - ডেল্টা গামাটি, 1 - গামা ΔT, 1 যদি 1+ হতো তাহলে আমরা ডিসাইড করতেছি না বাড়বে, কিন্তু 1- হচ্ছে মানে কমছে। তাহলে যদি উষ্ণতার পরিবর্তন করা হয়, উষ্ণতার বৃদ্ধি করা হয়, ঘনত্ব হ্রাস পাবে, কারণ উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন প্রসারণ হবে, আর আয়তন যদি প্রসারণ হয় ঘনত্ব কমে যাবে, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন, ওইটা দেখানো হয়েছে। তো এইভাবে প্রসারিত হবে, এটাও পরীক্ষা জিজ্ঞেস করে, কঠিন পদার্থের ক্ষেত্রে বলা হয় বা তরল পদার্থের ক্ষেত্রে বলা যেতে পারে, সেম জিনিস। এরপর আসছে তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন কি? কোনো দণ্ডকে দৃঢ়ভাবে দুই প্রান্তে আবদ্ধ রেখে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস করলে, কোনো একটা দণ্ড আছে, এই যে দুই প্রান্তে আবদ্ধ রেখে টেম্পারেচার বাড়াচ্ছি আর কমাচ্ছি, তো বাড়াবো তখন প্রসারণ হবে, কমাবো তখন সংকোচন হবে। তাহলে কোনো দণ্ডকে দৃঢ়ভাবে দুই প্রান্তে আবদ্ধ রেখে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস করলে দণ্ডটির প্রসারণ সংকোচনে বাধা পায়, কারণ দণ্ডটি যখন প্রসারিত হতে খুঁজবে তখন দেওয়ালটা বাধা দিবে, আর যখন সংকুচিত হতে খুঁজবে তখন দেওয়ালটা আটকাবে। তো বাধা পাবে, তার ফলে কী হবে? ফলে দণ্ডটি আবদ্ধ দুই প্রান্তে বল প্রয়োগ করে, দণ্ডটি ডাইরেক্ট এই দেওয়ালে দুই প্রান্তে বল প্রয়োগ করবে, যখন দেওয়ালে দুই প্রান্তে বল প্রয়োগ করবে এবং এর দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে, বল প্রয়োগের দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, আর প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল, প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল, সেটাকে আমরা কী বলে থাকি? পীড়ন। তো এই প্রতিক্রিয়া বলকে আমরা কী বলবো? তাপীয় পীড়ন, থার্মাল স্ট্রেস। বোঝা গেল তাপীয় পীড়ন কী বলে? কোনো বস্তুকে দুই প্রান্তে, কোনো দণ্ডকে দুই প্রান্তে আবদ্ধ করে ক্রমাগত টেম্পারেচার বাড়াচ্ছি কমাচ্ছি, তার ফলে বস্তুটির আয়তন প্রসারণ ও সংকোচন হবে, সে দৈর্ঘ্যের প্রসারণ ও সংকোচন হবে, ক্ষেত্রের প্রসারণ ও সংকোচন হবে, বিভিন্ন ধরনের হবে। কিন্তু দেওয়ালটি দুই প্রান্তে বাধা থাকার দরুন ও কী হবে? প্রসারণে বাধা পাবে এবং সংকোচনে বাধা পাবে। তাই ও কী করবে? তাই ও দেওয়ালে দুই প্রান্তে বল প্রয়োগ করবে। দেওয়ালে দুই প্রান্তে বল প্রয়োগ করলে প্রতিক্রিয়া বলের নিয়ম অনুযায়ী আমি বলতে পারি বস্তুটির মধ্যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, আর এই প্রতিক্রিয়া বলটাই যেটা বস্তুটির মধ্যে সৃষ্টি হয়েছে, এই প্রতিক্রিয়া বলটাই প্রতি একক ক্ষেত্রফল,
এই প্রতিক্রিয়া বলটাকে আমরা প্রতি একক ক্ষেত্র বলে কী বলবো? তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস। তো মনে করা যাক একটা দণ্ড আছে যার প্রাথমিক দৈর্ঘ্য এল, ইয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ। দণ্ডটিকে দুই প্রান্তে এভাবে আবদ্ধ করা হয়েছে। এখন টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। যদি টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আমরা জানি এই ইকুয়েশনটা মনে পড়েছে, ডেল্টা এল সমান এল আলফা টি। দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তো উষ্ণতা কত পরিমাণ বৃদ্ধি করা হয়েছে? টি পরিমাণ। আর প্রপোর্শনালের জায়গায় যদি ইকুয়াল একটা কনস্ট্যান্ট লাগে সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হলে দৈর্ঘ্যটার কত প্রসারণ হবে? এতটা পরিমাণ প্রসারণ হবে, যেটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা বলে এল আলফা টি পরিমাণ। এতটা পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্যের বা দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে। তাহলে আমরা জানি স্থিতিস্থাপকতা ধর্ম অনুযায়ী ওই পদার্থটির যদি ইয়ং গুণাঙ্ক ওয়াই হয় তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার পীড়ন যদি বার করতে চাই, এই পীড়নটাই তো আবার তাপীয় পীড়ন, তাহলে পীড়ন যদি বার করতে চাই তাহলে পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। বিকৃতি মানে আমরা এটা লিখি পরিবর্তন বাই প্রাথমিক। দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে? দৈর্ঘ্যের পরিবর্তন এল আলফা টি হয়েছে। তাই দৈর্ঘ্যের পরিবর্তন এল আলফা টি, নিচে এল আছে কেটে যাবে, তাহলে ওয়াই আলফা টি। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, তাপীয় পীড়ন ওয়াই আলফা টি, থার্মাল স্ট্রেস। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়িয়েছি শক্তি ঘনত্ব বা একক আয়তনে সঞ্চিত শক্তি। তো অ্যাকচুয়ালি সঞ্চিত শক্তি কত হবে? আমরা পড়েছি স্যার শক্তি ঘনত্ব সমান কী হয়? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো হাফ ইন্টু পীড়ন বলতে এখন তাপীয় পীড়ন যার ভ্যালু ওয়াই আলফা টি, ইন্টু বিকৃতি। বিকৃতি মানে কি? পরিবর্তন বাই প্রাথমিক, তাই না? পরিবর্তন কতটুকু হয়েছে? এল আলফা টি, প্রাথমিক কত ছিল? এল, তাহলে এল আলফা টি বাই এল, এটা তো বিকৃতি। বিকৃতি এল আলফা টি বাই এল, তো এল এল তো কেটে যাবে, তাহলে বিকৃতি কি? আলফা টি। বিকৃতিটা সাইডে লিখেছি গাণিতিকভাবে এখানে, ঠিক আছে? আলফা টি, তো এখানে আলফা টি লিখেছি। তাহলে ওয়াই আলফা টি ইন্টু আলফা টি, এটা লেখা তোমাদের প্রয়োজন নেই বোঝাবার জন্য, ঠিক আছে? ওয়াই আলফা টি ইন্টু আলফা টি, দ্যাট মিনস হাফ ইন্টু ওয়াই ইন্টু আলফা স্কোয়ার টি স্কোয়ার। এটা হচ্ছে শক্তি ঘনত্ব। এই দণ্ডটার একক আয়তনে কতটা শক্তি সঞ্চিত হয়ে রয়েছে যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি বারংবার বা টেম্পারেচার কমাচ্ছি তখন। আর দণ্ডটির তাপীয় পীড়ন কত? দণ্ডটির তাপীয় পীড়ন হচ্ছে ওয়াই আলফা টি। বা দণ্ডটির প্রতি একক ক্ষেত্রফলে কত বল কাজ করছে? দণ্ডটির প্রতি একক ক্ষেত্রফলে বল কাজ করছে ওয়াই আলফা টি। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, উষ্ণতা নিরপেক্ষ স্কেল। নেক্সট, উষ্ণতা নিরপেক্ষ স্কেল বা প্রতিবিহিত স্কেল। উষ্ণতা নিরপেক্ষ স্কেল বা প্রতিবিহিত স্কেল বলতে আমরা কাকে বলছি? মনে এখানে দেখছো এখানে দুটো রেখা আছে, এইটা একটা অন্য ধাতু বটে, এই এবি একটা অন্য ধাতু পাত বটে, ধাতুর পাত। আর এসি একটা অন্য ধাতুর পাত। দুটো ভিন্ন ধাতুর পাত নেওয়া হয়েছে, যার মধ্যে যেটা বেশি দৈর্ঘ্যের সেটার দৈর্ঘ্য হচ্ছে L2 প্রাথমিক দৈর্ঘ্য, আর ইয়ার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা 2। প্রথম পাতটার দৈর্ঘ্য হচ্ছে L1 আর প্রথম পাতটার দৈর্ঘ্য গুণাঙ্ক হচ্ছে আলফা 1, যেটা এবি। তাহলে এখন বলতে পারো বিসি কতটা ওটা? বিসি হবে এল সমান L2 মাইনাস L1, এ পার্টটাই তো, এটা পুরোটা L2, এটা L1, তাহলে এইটুকুলো কত হবে? L2 মাইনাস L1। কখন ঘটনাটা? T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, তো টেম্পারেচার বাড়ালে কী হবে? ধাতব পাথর এটাও, ধাতব পাথর এটাও প্রসারণ হবে। তো এখন প্রসারিত হয়ে পড়ে আমি টেম্পারেচার কত করছি? T2 ডিগ্রি সেলসিয়াস। কতটা বৃদ্ধি করেছি? ডেল্টা টি। ডেল্টা টি মানে T2 মাইনাস T1 মানে টি। বোঝো কথাটা। এখন এটা বৃদ্ধি হয়ে কতটা হয়ে গেছে? L2 ড্যাশ, মানে দূরে প্রসারণ হয়েছে নিচের পাত্রা, উপরের পাত্রাও প্রসারণ হয়েছে, কারণ এখন কত হয়ে গেছে? L1 ড্যাশ। কিন্তু এই ফাঁকা জায়গাটা যতটা ছিল এখনও ততই আছে, দেখো এল আগে ছিল এখনও এল আছে। এটা কখন হবে? এটা কখন ফাঁকা, আগে যে ফাঁকা পার্টটা ছিল বেশি,
এখন যে ফাঁকা পাটটা যে বিসি সেটা সমান কখন হবে? যদি নিচের পাতটা যত প্রসারণ হবে আর উপরের পাতটাও যদি সমান পরিমাণ প্রসারণ হয়, তবেই তো ফাঁকা জায়গাটা ইকুয়াল থাকবে সবসময়, যে কোনো উষ্ণতাতেই। এটির উপর বেস করে পরেই আমরা স্কেল বানাই, যে স্কেলগুলো মেটালিক স্কেলগুলো, যেগুলো উষ্ণতার পরিবর্তনও বৃদ্ধিটা লক্ষ্য করা যাবে না, সকল উষ্ণতায় ওইটা একই থাকে। তো এই বিসি পার্টটাকে আমরা বলব প্রতিবিহিত স্কেল বা উষ্ণতা নিরপেক্ষ স্কেল। কারণ উষ্ণতা T1 ছিল তখনও এটা দৈর্ঘ্য এতটা ছিল, উষ্ণতা T2 হয়ে গেছে তখন এটা দৈর্ঘ্য এতটাই হয়েছে। তো এটা কখন হবে? এটা তখনই পসিবল যখন এই পাতটার প্রসারণ, এসি পাতটার প্রসারণ, আর উপরের এই পাতটা অর্থাৎ এবি পাতটার প্রসারণ, এসি পাতের প্রসারণ আর এবি পাতের প্রসারণ যখন সমান হবে, তখন এটা পসিবল। উদাহরণের জন্য যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু ছোট একটু কারণ মনে করা যাক, এই যে নিচের পাতটা এর দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, আর এই উপরের পাতটা মনে করো 80 সেন্টিমিটার। তাহলে স্কেলটা কতটুকু রয়েছে? এখন স্কেলটা রয়েছে আমার 20 সেন্টিমিটারের। উষ্ণতা নিরপেক্ষ স্কেল মানে কি? উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, উষ্ণতা যতই বৃদ্ধি করি না কেন, স্কেলটার দৈর্ঘ্য সবসময় কত থাকবে? 20 থাকবে, তাই তো? যেটা 100 সেন্টিমিটার ছিল, যখনই টেম্পারেচার T1 থেকে T2 করা হয়েছে, এই 100 সেন্টিমিটারটা ধরে নেওয়া হয়ে গেছে 140 সেন্টিমিটার। কিন্তু এই ফাঁকা জায়গাটা আমার কী রইতে হবে? ফাঁকা জায়গাটা আমাকে ততটাই থাকতে হবে যতটা আগে ছিল, 20 ছিল। তাহলে আমি 20ই চাইছি, তাহলে অপরটাকে কত হইতে হবে? 120। তবে তো 140 থেকে যদি 20 বাদ দিই তাহলে 120 রয়ে যাবে, মানে 140 থেকে 120 বাদ দিলে 20 পড়ে রয়ে যাবে। স্কেলটার দৈর্ঘ্য আগেও 20 ছিল, এখনও 20 আছে, তাই না? তাহলে উপরের পাতটার কত প্রসারণ হয়েছে? উপরের পাত 80 সেন্টিমিটার, এখন উপরের পাতটা কত হয়েছে? 120 সেন্টিমিটার। তাহলে উপরের পাতটার প্রসারণ কত? 40। নিচের পাতটা কত ছিল আগে? 100, এখন কত হয়েছে? 140। তাহলে নিচের পাতটারও প্রসারণ কত হয়ে গেল? 40। তাই আমি বলতে পারি না যখনই দুটি পাতের প্রসারণ সমান হবে, তখনই এই ফাঁকা জায়গাটা যেটা স্কেল হিসাবে আমি ব্যবহার করছি, কোন স্কেল? প্রতিবিহিত স্কেল বা উষ্ণতা নিরপেক্ষ স্কেল, সেটা সকল উষ্ণতায় সমান থাকবে। উষ্ণতার পরিবর্তনে ইয়ার বৃদ্ধি দেখা যাবে না, বা উষ্ণতার হ্রাসে এর সংকোচন দেখা যাবে না। কখন? যখন দুটো পাতের প্রসারণ সমান হবে, অর্থাৎ এসি পাতের প্রসারণ আর এবি পাতের প্রসারণ সমান হবে। তাই এসি পাতের প্রসারণটা নির্ণয় করতে পারবো, নিশ্চয়ই পারি যাবো। আগে ছিল L2, এখন হচ্ছে L2 ড্যাশ, তাহলে প্রসারণ কত হয়েছে? ডেল্টা এল মানে L2 ড্যাশ মাইনাস L2, ওইটা লেখা আছে। আর আমরা জানি প্রসারণ কার সঙ্গে সমানুপাতিক? প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক, আর উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে ডিটা কি এখানে? উষ্ণতার পার্থক্য, একটা কনস্ট্যান্ট লাই হোক, সেই কনস্ট্যান্ট হচ্ছে α2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক তেমনি এবি পাতের প্রসারণটার ক্ষেত্রে ডেল্টা L1 সমান L1 ড্যাশ মাইনাস L1 সমান α1 L1T। তাহলে শর্তানুযায়ী কখন এটা সমান হবে? যখন উভয় পাতের প্রসারণ সমান হবে, অর্থাৎ ডেল্টা L2 সমান ডেল্টা L1 হবে। তাহলে ডেল্টা L2 মান তো এইটা, আর ডেল্টা L1 এর মানে এইটা, দুটোকে বসিয়ে দিয়েছি, টি ক্যান্সেল আউট। তাহলে α1 L1 সমান α2 L2। তো উষ্ণতা নিরপেক্ষ স্কেল, অর্থাৎ αL সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মেটালিক স্কেল যেগুলো যারা রয়েছে, ধাতুর স্কেল যেগুলো রয়েছে, সেগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে ওরা সকল উষ্ণতায় একই মান দেয়। তার জন্য কি হবে? তার জন্য উভয় ধাতুরই যেটা ব্যবহার করা হয়েছে স্কেলটাতে, উভয় ধাতুরেই একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধির জন্য ওদের প্রসারণ কিন্তু সমান হওয়া দরকার। নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধির জন্য ওদের প্রসারণটা সমান হওয়া দরকার, তবে এটা পসিবল, আদারওয়াইজ নয়। তো এই চ্যাপ্টারটা কঠিন পদার্থের প্রসারণ ও তরল পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কঠিন পদার্থের প্রসারণ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে
সেই প্রবলেমগুলো সলভ করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ হয়ে যাক, তরল পদার্থের প্রসারণ। আমি একটু বিজি শিডিউলে আছি, তাই আপলোড করতে পারিনি এখন। এটাকে আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি এবং পরের ক্লাসগুলোকে কন্টিনিউ করে দেবো এরপরেই। তো চলো ঠিক আছে, তাহলে তুমি নিউমেরিক্যালগুলো করে নাও, পরে তরল পদার্থের প্রসারণ স্টার্ট হবে। ওইদিকে আমরা পৃষ্ঠটান বাকি রয়েছে জানি, কিন্তু এটা যেহেতু তোমাদের আগের দিন পড়িয়েছিলাম তাই এখান থেকে স্টার্ট করেছি। পৃষ্ঠটান মাঝে কোনো একদিন টেনে দেবো। চলো ঠিক আছে, রাখছি তাহলে।